যে লোকটা জানে আমার কাজের জন্য আমার কারো কাছে জবাবদিহি করতে হবে না, তার চেয়ে বিপজ্জনক লোক আর নাই। আমরা এখন আনফর্চুনেটলি সেরকম বিপজ্জনক অবস্থায় আছি। এটা হলো কিন্তু বেসিক কথা ভাই। দেখেন একটা জিনিস, এই অনেকে নানা রকম ডাটা দিয়ে প্রমাণ করলেন, আমি রাস্তা বানাইছি, আমি ব্রিজ বানাইছি, এখানে এখন লোকজন হেলিকপ্টার চালাবে। রাস্তারও দরকার নেই, ব্রিজেরও দরকার নেই, তারা সব করবে। কেন করবে? আমাদের এখানে যে সমস্ত লোকগুলো, যে অপারেটরগুলো আছে, আমরা দেখেন সবাই জানি, আমরা এর মধ্যে সবচেয়ে বড় অপারেটর কোনটা? গ্রামীণ। 8.5 লাখের মতো গ্রাহক আছে। তারা এখন 8.5 কোটির মতো গ্রাহক আছে। তারা এখন বিভিন্ন বাসায় বাসায় মোবাইলের বাইরে এখন তারা আপনার ওই কী বলে ওয়াইফাইয়ের ব্যবস্থাও করছে, যে ওখানে আপনি জিপি ফাই না কী বলে, ওটার মাধ্যমে করবেন। আমি কয়েকদিন আগে আপনাদের একটা প্রোগ্রামে এসেছিলাম এবং তখন আমার ধারণা ছিল ওটা আমি নেব। আপনাদের সঙ্গে আলাপ করার পর আমার কাছে মনে হয়েছে এটা নেওয়াটা আমার জন্য অন্যায় হবে, ওই লাইনে আমরা যাই না। কিন্তু কথাটা কি, কেন এটা করতে চাচ্ছে? এই বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন, উনি এটার জন্য পাগল হয়ে গেছেন কেন? এই গ্রামীণ যা প্রফিট করে, সেই প্রফিটের 35% প্রায় কোথায় যায়? গ্রামীণ টেলিকমে যায়। গ্রামীণ টেলিকমের কাজটা কি? একদম সিম্পল, কিন্তু ক্লিয়ার অ্যান্ড সিম্পল। গ্রামীণ টেলিকমের কাজটা কি? আমাদের এই সমাজের জন্য, আমাদের এই দেশের জন্য গ্রামীণ টেলিকমের কাজটা কি? তার মানে গ্রামীণ ফোনের টোটাল প্রফিটে সবচেয়ে বড় যে অপারেটর, তার টোটাল প্রফিটের 35%-এর প্রয়োগটা কি আমাদের সোসাইটিতে? কেউ বলতে পারবেন? আমরা একটা প্রয়োগ দেখেছি। সে একটা প্রয়োগ কি, তাদের 176 জন এমপ্লয়িকে ওই যে প্রফিটের 5% যে দিতে হয় শ্রমিকদের, গভর্নমেন্টের একটা ল আছে, ল অফ দিস ল্যান্ড, সেইটা দিতে যে 437 কোটি টাকা তারা ক্ষতিপূরণ দিয়েছে, তাও মামলার চাপে পড়ে। তার ফলে কী হয়েছে, ওই গ্রামীণ টেলিকমের যে সবচেয়ে কম পেয়েছে, যে পিয়নটা, সেও পেয়েছে 1.5 কোটি টাকার মতো। এটা আমরা জানি, কিন্তু এটা অনেক আলোচনা হয়ে গেছে এর মধ্যে। আপনারা কি জানেন গ্রামীণ টেলিকমের এখন এমপ্লয়ি কত? খবর নিয়ে দেখেন, এখন কোনো এমপ্লয়ি নেই ওদের, 10 থেকে 12 জন। কেন নাই? কারণ এমপ্লয়ি নিলেই তো 5% দিতে হবে, দরকারটা করে আমরাই রাখি। কোনো সমস্যা তো নাই রে ভাই। গ্রামীণ টেলিকমের যিনি এমডি, উনি গ্রামীণ ট্রাস্টের এমডি, উনি আরও যত গ্রামীণ আছে অনেকগুলি এমডি, আবার উনিও মোটামুটি নিয়মিত যে যমুনায় হাজিরা দেন। গ্রামীণ টেলিকমের ওয়েবসাইটে যান, যাই দেখেন, ডক্টর ইউনূসটা কেউ না, কিন্তু ওনার ছবি সবচেয়ে আগে আসবে। খুলে দেখেন গ্রামীণে যত আছে, খুলেন, খেলে ওপেন করেন, দেখবেন প্রথম আসবে ডক্টর ইউনূস। উনি তো কেউ না ওখানে, উনি তো গ্রামীণের লোক না, উনি তো বাংলাদেশের লোক। তো আমি অন্য অন্য জায়গায় যে আপনাদের প্রতিষ্ঠানে হয়ে যে ওনার ছবি দেখি না কেন? কারণ উনি আপনাদেরকে ওন করেন না, উনি ওইটাকেই ওন করেন। অতএব উনি যাকে উপদেষ্টা নিয়োগ করেছেন, তার তো মোটামুটি তার একটা লক্ষ্যই, তাকে দিয়ে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে যে এমন কিছু করে যাও যাতে নাকি আমার এই প্রতিষ্ঠানগুলি লাভবান হয়। গ্রামীণ ফোন লাভবান হওয়া মানে গ্রামীণ টেলিকম লাভবান হওয়া, ওইটা নিয়ে উনি তার বিভিন্ন সোশ্যাল বিজনেস মুক্ত লাগান। কিন্তু আমার জানা মতে বাংলাদেশে প্রায় 32 সোশ্যাল বিজনেস প্রতিষ্ঠান আছে ওনার, এবং আল্লাহর রহমতে সবগুলি ফেল করছে। একটা সোশ্যাল বিজনেস বলতে পারবেন না। একটা ডাননটা কিছুটা লাভজনক একসময় ছিল, এখন আর করে না, এখন ওটাও চলে না। বগুড়ার যে প্ল্যান্ট আছে, একবার দেখতে নিয়ে গেছিলো, দেখছিলাম, ওটা কেউ কিনে বললাম যাই না এখন। তো আমি কথাটা বললাম কেন? বললাম বলে কেন, আপনি যখন বড় দায়িত্ব পেয়ে কেবল নিজের কথা ভাবেন, তার মানে আপনি দেখতে বড়, বাট মেন্টালি আপনি এখন ছোট মানুষটাই রয়ে গেছেন। আমরা সেই জায়গায় পড়ে আছি। আমরা তেমন একজন লোককে দায়িত্ব দিয়েছি, আমি জানি না এখানে কি হবে। আমরা এখানে বিএনপির নেতৃবৃন্দ বসে আছেন, ওনারা হয়তো আমার উপর নাখোশ হচ্ছেন। তো ওনাদের তো এখন লক্ষ্য লেগে যেমনি করে হোক এই লোকের পিঠে হাত টাত বলে ইলেকশন পর্যন্ত নিয়ে যাও, ইলেকশন আগ পর্যন্ত আর আমরা মন খারাপ করবো না। ওনারা কিন্তু এই লক্ষ্য ওনাদের একমাত্র, যে মন খারাপ করলে কী রাখবে, যে ছোটো বাচ্চাদের হাতে যদি এটা আপনার গ্লাস দেন না, এটা গ্লাস দিলে ছোটো বাচ্চার হাতে, ও এখন কী করবে এই টেনশনে তো মাথা খারাপ, ফালাই যায় কিনা, ভাঙে কিনা, ভাই তুই কিছু করিস না, কোনো মতো গেলে গ্লাসটা আমার হাতে বদল দে। এখন ওনাদের কিন্তু এই সমস্যা এখন আছে। মানে আমি যে বলতেছি শোনানোর জন্য কিন্তু বিপজ্জনক, এটাও কিন্তু বুঝতে পারতেছি। কিন্তু আমরা পড়ে গেছি চেঙ্গির মধ্যে ভাই। এখান থেকে কীভাবে বাইরে হবেন আল্লাহ আল্লাহ করেন, ফেব্রুয়ারি আসুক, ফেব্রুয়ারি মধ্য ফেব্রুয়ারি আসুক,
তারপরে কি হবে আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি। দেখেন না, অবশ্যই আমি দেখেন, আমি দীর্ঘদিন চাকরি করতাম পত্রিকায়, ওই পত্রিকা এখন চলে না। আমার যে বিল্ডিংয়ে আমি থাকি সেই বিল্ডিংয়ে 26টা ফ্ল্যাট আছে। আগে এখানে 28-29টা পত্রিকা চলতো, করোনার পরে কমতে কমতে এখন চলে 3টার মধ্যে একটা আমি রাখি অভ্যাসবশত, করি না, রাখি অভ্যাসবশত, তো চাকরি করছি। আর একটা রাখে আমার নিচতলায় যে কি রাখে, যে ওখানে যে গার্ড আছে যারা, ওনারা পরে একটা আরেক ভদ্রলোক রাখে ডেইলি স্টার, ওই রাখি, কী কারণে রাখে আমি যাই না, রাখি। এই হলো 3টা পত্রিকা চলে। তার মানে পত্রিকা চলে না, কেন চলে না? কারণ সময়ের পরিবর্তনে মানুষ কিন্তু তার চেঞ্জ করতে, এখন সে মোবাইলে দেখে, টেলিভিশনে একসময় চলবে না। আপনি বলেন তো, আপনাদের এখানে যারা আছেন, গত 10টা ফোন আপনার যারা করছেন, এটা কি হোয়াটসঅ্যাপে করছেন নাকি মোবাইলে করছেন? হোয়াটসঅ্যাপে করছেন। 10টার মধ্যে 8টা ফোনে হোয়াটসঅ্যাপে করছেন আপনি। ধীরে ধীরে এটাই হবে। এখন ওনারা ভাবতেছে আমাদের এত ইনভেস্টমেন্ট, এখন এটাও আমাদেরকে, এখন যদি ইন্টারনেটে যাইতে না পারি তাহলে তো হবে না। এখন ওনারা যাবেন, তো ওনারা তো ইনভেস্ট করছেন, ইনভেস্টমেন্ট তুলবেন। তো যারা আগে এই রাস্তাঘাট তৈরি করার জন্য ইনভেস্ট করছে তাদের কি হবে? রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব হলো আমাদের লোকাল যারা ইনভেস্টমেন্ট যারা করেছে, লোকাল যারা এখানে বিনিয়োগ করেছে, তাদের বিনিয়োগকে নিশ্চিত করা এবং তাদের বিনিয়োগকে আধুনিকায়ন করা। রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এটাকে সরাই দিয়ে আরেকটাকে নিয়ে আসা না। আনফর্চুনেটলি আমাদের এই রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের কিছু বলতে চাই না, যারা আগামীতে চালাবে তাদেরকে আমি বলতে চাই যে যদি এই লোকাল ইনভেস্টমেন্টটা যারা করছে তারা যদি না বাঁচে, ভাই আপনারা বাঁচবেন না।